সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বলি এত বেলা পর্যন্ত নখ ডাকিয়ে ঘুমোলে সংসারটা কে করবে? বলি তোমায় কোন কাজে পাওয়া যায় বলো তো? কুটোটি পর্যন্ত নাড়ানোর নাম নেই, শুধু ঘুম আর রাজসভা, ব্যাস। আমি কি শুধু জীবনটা রান্না করেই কাটিয়ে দেবো? এই দেখো গিন্নি, আমাকে মাথা খাটিয়ে খেতে হয়, আর মাথা ঠান্ডা রাখার একটাই উপায়, ভালো ঘুম আর পেট পুড়ে খাওয়া। ওসব কথা তুমি রাজা মশাইকে বুঝিও, আমাকে নয়। তোমার মাথা ঠান্ডা রাখতে নিজেকে উনুনের আঁচে সেদ্ধ করতে পারবো না। এই আমি বলে রাখছি, ভালো করে শুনে নাও। তুমিও শুনে রাখো গিন্নি, ওই রোজ রান্না করো বলে কিচ্ছুটি বলি না, যা রাধো অমৃত মনে গলায় ঢালি। তার কোথায় ঢালবে গো? তোমার চাহিদা মেটানো আমার পক্ষে সম্ভব নয়। মেটাতে হবে না, মেটাতে হবে না। একটু রান্না করে দাও বলে যদি এত কথা শুনতে হয়, তাহলে আজ থেকে আমি রান্না করে সবাইকে খাওয়াবো। হ্যাঁ, তুমি পটের বিবি হয়ে বসে থাকবে, ব্যাস। এটাই তো বলতে চাইছো? হ্যাঁ, তাই হবে এবং আজ থেকে। এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, পরে আমায় বলতে এসো না। ওগো, মাছের ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করে রাঁধে তা ভুলে গেছি। একটু রেঁধে দাও না গো। এই তখন কিন্তু কিচ্ছুটি শুনবো না, এই কথা কান পেতে শুনে রাখো। হ্যাঁ, তোমার বচন যা মধুর, তা না শুনলে কানে তালা পড়ে যাবে না? মনে থাকে যেন কথাটা। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ এলো না কেন? কিছু জানা আছে নাকি তোমার? ব্যাপার আবার কি? গোপালের যা কাজ তাই করছে, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে? আরে খবর নাও, এটা কি মশকরা হচ্ছে? আজ বাদে কাল রাজপুত্রের বিয়ে, আমার রাতে ঘুম হচ্ছে না, আর উনি ওদিকে বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এত কাজ পড়ে রয়েছে, করবেটাকে শুনি। কাজের জন্য গোপালকে কি দরকার মহারাজ? ও থাকলেই বরঞ্চ সব গুবলেট হয়ে যাবে। ঠিক আছে, গোপালকে না হয় কোনো কাজেই লাগালাম না, কিন্তু বিয়ের কথা জেনেও সে আসছে না কেন, সেটা তো আমার জানা দরকার। কালকেই আপনাকে খবর দিতে পারবো। আমি নিজে গিয়ে দেখে আসছি ও সভায় না এসে ঘরে কি করছে। হ্যাঁ, কি গো গোপাল গিন্নি, তোমার কর্তার খবর কি? আর বলো না ভাই, এখন মাথায় রান্নার ভূত ঢুকেছে। হ্যাঁ, বলো কি গো, রান্না উনি শিখলেন কি করে? জানি না গো, আমি তো বাবা কোনোদিনও শেখাইনি, কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণে এত নিখুঁত যে তুমি ভাবতেও পারবে না। দাঁড়াও, আমিও আমার কর্তাকে রান্না করতে বাধ্য করব। দিনের পর দিন তো এটা চলতে পারে না। আমরাই শুধু রেঁধে যাব আর ওনারা বসে বসে খাবেন। না, এটা চলতে পারে না। না, এটা চলতে পারে না। আমিও আমার স্বামীকে রোজ রান্না করাবো, দেখি কি করে আমার কথা অমান্য করে। করলে আমিও দেখে নেব। কিছু খেতে দাও বউ, বড্ড খিদে পেয়েছে যে। পারবো না, নিজে নিয়ে খাও। কি বলছো তুমি?
স্বামীকে খেতে দেবে না? কাল থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে, বুঝেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমার হলোটা কি? যাও গোপালকে দেখে এসো, সে তার গিন্নিকে রেঁধে খাওয়াচ্ছে রোজ। কাল থেকে তোমাকেও করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি করব রান্না? রাজ্যের মন্ত্রী রান্না করে বউকে খাওয়াবে? জীবনে এই কথা কোথাও শুনেছ? হ্যাঁ, শুনি কি না শুনি সেটা তোমার দেখার বিষয় নয়। আমার এক কথা, গোপাল যদি পারে তুমিও পারবে। কি মন্ত্রী, গোপালের কোনো খবর পেলে? মহারাজ, গোপাল নাকি রাজসভায় না এসে বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ? গোপাল রান্না করছে? কি কি বলছো বলো তো তুমি? ভগবান একেবারে সঠিক তথ্যই দিয়েছে। শুধু তাই নয়, গোপাল ওই নদীর ঘাটে আমাদের বউদের উস্কেছে, যেন তারা ওই আমাদের বাধ্য করে রান্না করতে। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন, আমরা রান্না করতে শুরু করলে রাজ্যের হাল কি দাঁড়াবে? রাজসভা তো ফাঁকা হয়ে যাবে। কি বললে? সব পুরুষ মানুষকে উস্কাচ্ছে রান্না করার জন্য? এ কিন্তু ভারী অন্যায়। গোপালকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। মহারাজ, কোনদিন হয়তো শুনবো রানীমা পর্যন্ত আপনাকে দিয়ে রান্না করাচ্ছে। এই যদি তাই হয় তবে রাজ্যের কি হবে? হ্যাঁ, রাজসভা ছেড়ে রাজা রান্নাঘরে রন্ধন কর্ম করছে। লোকে কি বলবে? সেরকম সম্ভাবনা আছে নাকি? তাহলে তো বিপদ। বিপদ বলে বিপদ, তার চাইতে গোপালকে আপনি ওই রাজ্য থেকে তাড়িয়ে দিন, তাহলেই আমাদের রক্ষা। না না, তার আর দরকার নেই। গোপালকে শায়েস্তা করার একটাই পথ আছে। কি সে পথ? সামনেই রাজপুত্রের বিয়ে। আপনি বলেছেন যে 3 দিন 3 রাত্রি রাজ্যের সবাই রাজবাড়িতে খাবে। আপনি গোপালকে রান্না বান্নার ভার দিয়ে দিন না, দেখি প্রজারা খেয়ে কি বলে। গোপাল এমন তারা খাবে যে রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হবে। এটা ভালো কথা বলেছ, কিন্তু তার আগে তো গোপালের হাতের রান্না খেতে হবে। মানে গোপাল কেমন রাঁধে তা না জেনে তো তার উপর এত বড় একটা দায়িত্ব চাপানো যায় না। আর খারাপ হলে তো প্রজারা তো আমার উপর ক্ষেপে যাবে। চলো আমরা 3 জন মিলে গোপালের হাতের রান্না খেয়ে আসি। আরে মহারাজ, আপনি স্বয়ং আমার বাড়িতে, কি ভাগ্য আমার। শুনলাম তুমি নিজের হাতে রান্না করছো, আর আমরা সেই খাবার থেকে বঞ্চিত হব, তা তো হতে পারে না। দাও দাও দাও, আমাদেরও খাওয়ার ব্যবস্থা করো। ওরে ওরে পুঁটি, অতিথিদের জন্য কাঁস আর থালা বাসন বার করে ধুয়ে দে না রে মা। না না, এমনি বাসনই দাও। আমরা তো শুধু একটু চেখে দেখব যে গোপাল কেমন রাঁধে। তাহলে এই কলা পাতাতেই দিই। বাহ 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 বাহ, বাহ বাহ বাহ, কি অপূর্ব রান্না। রাজবাড়িতেও এমন রান্না হয় না। আরে গোপাল, তুমি তো একেবারে পাক্কা রাঁধুনি। তা তোমার এই গুণের কথা তো আমার জানা ছিল না গোপাল। গোপালের রান্না যেন অমৃত সমান। মহারাজ, আপনার পুত্রের বিয়ে উপলক্ষে যে ভোজের আয়োজন করা হয়েছে তার রান্নার ভার গোপালকে দিয়ে দিন না, সবাই খেয়ে একেবারে ধন্য ধন্য করবে। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, গোপালের হাতের রান্না খেলে প্রজারা দুহাত তুলে রাজপুত্রকে আশীর্বাদ করবে। কথাটা তো খারাপ বলনি তোমরা। কি গোপাল, রাজি তো? 3 দিনের রান্না, প্রথম দিন আইবুড়ো ভাত, পরের দিন দুপুরের খাওয়া, আর বধূবরণের দিন রাত ও দিন। পারবে তো? মহারাজ যখন আজ্ঞা করেছেন তখন গোপাল তা করবেই, আপনি নিশ্চিন্ত থাকুন। যাক, একটা কাজ হয়ে গেল। তাহলে গোপাল, তোমার কি কি লাগবে তা আমাকে জানিয়ে দিও। বহু লোকের ভোজ, তোমার সাহায্যকারীদের ব্যবস্থা আমি না হয় করে দেব। না মহারাজ, লোকজন আমি ঠিক করে নেব, তা নিয়ে আপনি চিন্তা করবেন না।
ভগবান ভালোই খেলাটা খেললো, হ্যাঁ? ঠিক আছে, আমার নামও গোপাল। শোন ন্যাপলা, গুলটে, মনে হচ্ছে এর পেছনে ভগবানের হাত আছে। তোরা ওর বাড়ির উপর নজর রাখবি, সঙ্গে বটা ঘটাও আছে, বুঝলি? সাবধানের মান নেই। শোন বটা, আজ গোপালকে এমন ভাবে ফাঁসিয়েছি না যে তার আর নিস্তার নেই। এবার ওকে প্রজারাই রাজ্য ছাড়া করবে। হ্যাঁ, আরে আপনার বুদ্ধি বলে কথা, গোপালকে প্রজারা পিটিয়ে দিলে ও নিজেই রাজ্য ছেড়ে চলে যাবে। তা বুদ্ধিটা কি শুনি? মহারাজ গোপালকে ছেলের বিয়ে রান্নার ভার দিয়েছেন। তোদের কাজ হবে সেই রান্না পণ্ড করে দেওয়া, বুঝলি? তা কি করে করব? গোপালের সহকারী হয়ে তোদের ওই দলে ভিড়ে গিয়ে রান্নায় গুচ্ছের নুন মিশিয়ে দিতে হবে, যাতে কেউ মুখেই তুলতে না পারে, বুঝলি? এ আর এমন কি কাজ, ও আপনি নিশ্চিন্ত থাকুন, হয়ে যাবে। ওই ওই উপরের টাকে টিপ কর। না রে, অনেক উঁচুতে। একটা কাজ করি, আমি গাছের উপর উঠে দেখি পারা যায় কিনা। পুটি, নাফলা, বটা ঘটা আসছে। এই মন্ত্রী ভগবান কিন্তু জব্বর একটা বুদ্ধি খাটিয়েছে, কি বলিস? হ্যাঁ, এবারেরটা জব্বর বটেই। ভগবানের কি বুদ্ধি রে! গোপাল রান্নায় নুন দেবেই, আর আমরা সেই নুনের ওপরে নুন চাপিয়ে দেব, কেউ আর মুখ তুলতে পারবে না। একেবারে মোক্ষম বুদ্ধি। চল বাজার থেকে নুন জোগাড় করি। চল চল, সেটাই ভালো। হ্যাঁ, সেটাই ভালো। শুনলি কথাটা? চল তাড়াতাড়ি দাদুকে গিয়ে জানিয়ে আসি। কিরে, এত লাফাতে লাফাতে এলি? কোনো খবর আছে নিশ্চয়ই? আচ্ছা দাদু, বটার ঘটার মুখ থেকে নিজের কানে শুনে এসেছি। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। ও, এই বুদ্ধি খাটিয়েছি? এটা কোনো বুদ্ধি হলো? আমরা জানি দাদু, বুদ্ধিতে যে ভগবান তোমার কাছে বাচ্চা, তার অনেক প্রমাণ তো পেলাম। তবে এই খবরটা আমার জানা খুব দরকার ছিল। মাংসটা কষিয়ে নি, মশলা, তেল, দই সব দেওয়া হয়ে গেছে। এবার নুনটা মেখে ফেলি। ওটা আমি দেব, তুমি দিতে পারবে না। আজ আইবুড়ো ভাত, সবাইকে এমন রান্না করে খাওয়াবো যে লোকে চেয়ে চেয়ে খাবে। বুঝেছি, এরা ভগবানের লোক। বেটাদের আগে কখনো দেখিনি, নিশ্চয়ই নুন মেশাতে এসেছে। আচ্ছা, আমিও গোপাল, দেখি তোদের কত বুদ্ধি। যাক, ওরা দেখলো যে নুন দেওয়া হয়েছে। আমি বরং একটু অন্য কাজে ওদিকে যাই। গোপাল এখন নেই, এই সুযোগ। চল মাংসে নুন দিয়ে আসি। বেশ করে ঢালবি, কেমন? তুই চিন্তা করিস না, আমি আমার কাজ ঠিকঠাক করেই করব, কিচ্ছু চিন্তা করিস না। এবার দেখি গোপালের রান্না খেয়ে কে কি বলে। গো,
কেমন রান্না হয়েছে? মহারাজ, এমন রাঁধুনি আপনি কোথায় পেয়েছেন? মনে হচ্ছে যেন স্বর্গ থেকে ধরে নিয়ে এসছেন। আহা হা হা, যা খেলাম তা সত্যি বলছি মহারাজ, জীবনে কখনো খাইনি। কে রাঁধলো বলুন তো? এমন রাঁধুনি আমাদের রাজ্যে আছে বলে তো জানতাম না। রাঁধুনিকে জানো? আরে আমাদের গোপাল। ও যে রান্নায় এত ভালো তা আমিও জানতাম না। ধন্য গোপাল মহারাজ, গোপালের বুদ্ধির কথা জানতাম, কিন্তু রাঁধুনি গোপালের খোঁজ পেলাম আজ। ভাগ্যিস গোপাল ছিল, তাই সবকিছু উতরে গেল। আমার মনে হয় রান্নাটা সব পুরুষেরই শিখে রাখা দরকার। হ্যাঁ, তার মানে আমাকেও শিখতে হবে? আজ না বাবা, বড্ড খাটাখাটনি গেছে রানী। কাল না হয় রাঁধুনি বানানোর কথা শুনবো। তোমার কথাই ঠিক ভগবান, গোপালের ঘাট থেকে রান্নার ভূত নামাতে হবে। সেটা কোনো ব্যাপারই না। বিয়ের দিন দুপুরে রান্নায় এমন ঝাল মিশিয়ে দেব যে গোপালকে ছিঁড়ে খেয়ে নেবে প্রজারা। তাই করো ভগবান, নইলে আমায় যে রাঁধুনি হতেই হবে। কি আহামক রে তোরা, নুন বেশি করে মেশাতে পারলি না? হ্যাঁ, আরে গোপাল যে নুন একেবারেই দেয়নি তা জানবো কি করে? আমরা যথেষ্ট নুন দিয়েও কিছুই হলো না। কপালের জোরে বেঁচে গেল গোপাল, এটাই গোপালের কপাল। কিন্তু এবার মহারাজ নিজেই বলেছেন এমন কিছু করতে হবে যাতে গোপালের মাথা থেকে রান্নার ভূত একেবারে চলে যায়। তাই বিয়ের দিন দুপুরের ভোজে রান্নায় বেশ করে ঝাল দিতে হবে, বুঝলি? এবার আর বলদের মতন কাজ করিস না যেন, কেমন? ঠিক আছে, এবার তাই হবে। শুনলি, এবার ঝাল মেশাবে। এক্ষুনি দাদুকে তা জানাতে হবে। চল চল। দাদু, এই মাত্র শুনে এলাম কালকের দুপুরের ভোজে ওরা নাকি ঝাল মেশাবে। এমন ঝাল দেবে যে লোকে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে। শোন উল্টে, তোরাও তো নিমন্ত্রিত। তোরা আমার কাছাকাছি থাকবি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ঘন্ট রাঁধবো। তোরা এসে বারবার আমার কাছে খেতে চাইবি, আমি একটুখানি খেতে দেবো। তোরা খেয়ে বলবি, উফ কি ঝাল দিয়েছো দাদু, কেউ খেতে পারবে না। আমি বলবো, যা তো, রান্নার সময় বিরক্ত করবি না, তোদের জন্যই আমার সব মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে দাদু, তাই করব। আর নজর রাখবি বটা আর ঘটা কোথায় আছে। ওরা রান্নার কাছে এলেই তোরা চলে আসবি, বুঝেছিস? বুঝেছি বুঝেছি। দাদু, ও দাদু, কি রাঁধছো গো? চিংড়ি দিয়ে এঁচোড়ের ঘন্ট। একটু দাও না গো, চেখে দেখি। নে, অল্প করে নে, চেখে দেখ কেমন হয়েছে। উড়ি বাপরে, কি ঝাল হয়েছে গো, লোকে তো খেতেই পারবে না। আরে একটু ঝাল না দিলে কি আর এই রান্নার স্বাদ হয়? যা যা যা, আমায় বিরক্ত করিস না তো। চল রে ঘটা, এবার ঝাল ঢালার সময় হয়ে গেছে। এমনিতেই ঝাল বেশি হয়েছে। হ্যাঁ, এবার যা ঢাললাম তাতে আর কাউকে ওই খেতে হবে না। সবাই পুকুরে ঝাঁপাবে, জলে চুবে থাকবে এক বেলা। প্রথমেই বলে রাখি, এচোড়ে আজ ঝালটা বেশি দিয়ে ফেলেছে গোপাল। ওকে আর রান্না করতে দেব না, অনেক হয়েছে। এভাবে কেউ ঝাল দেয়? ঝাল? মহারাজ কি বলছেন? এমন পরিমাণ মতন ঝাল আগে কখনো খাইনি। গোপালের হাতে যেমন নুন তেমন ঝালের মাপ। এই মাপ উঁচু দরের রাঁধুনি ছাড়া আর কেউ দিতে পারবে না। গোপাল হলো গিয়ে পাক্কা রাঁধুনি, রান্নার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। রাঁধুনি হিসাবে গোপালকে সেরা শিরোপা দেওয়া উচিত মহারাজ। তোমার মতো অকম্মা ঢেকি আমি আগে না একটাও দেখিনি। রাজামশাই কাকে কি বলছে রে? কাকে আবার? ভগবানকে। চল আড়াল থেকে শুনে নি।
সামান্য ঝাল তাও ঠিক মতো মেশাতে পারলে না। আমি তো চেষ্টা করেছি মহারাজ। যাকে এখন একটাই সুযোগ আছে, বধূবরণের রাত, সেদিনও কিন্তু কিছু একটা করতেই হবে। চিন্তা করবেন না মহারাজ, সেদিন আমাদের প্রথা অনুযায়ী পায়েস হবে। হ্যাঁ, সেই পায়েসে নুন আর লঙ্কা দুটোই মিশিয়ে দেব। দেখি দেখি গোপাল কি করে বাঁচে। হ্যাঁ দাদু, মহারাজ নিজেই ষড়যন্ত্রে জড়িত, সঙ্গে ভগবান। কাল ওরা পায়েসে নুন আর লঙ্কা দুটোই মেশাবে। কি হবে বুঝতে পারছো তো দাদু? জানি, পাছে আমাকে দেখে সব পুরুষদের রান্নাঘরে ঢুকতে হয়, তাই সবাই মিলে আমার পিছনে লেগেছে। ঠিক আছে, দেখি কি করা যায়। দাদু, তুমি যা করেছো না তা সবার করা উচিত, মহারাজ তা চান বা না চান। ঠিক বলেছিস গুলটে, একেবারে পুরুষ মানুষের মতো। এবার আর কোনো কারসাজি করব না, সবাই যা করছে তাই করে যাক। আমি ওনাদেরই ঘেটে দেওয়া রান্না কায়দা করে ওনাদেরকেই খাওয়াবো। হ্যাঁ, আগে আমি এই কদিন রান্না করে এক মন্ত্রপুত পায়েস বানানো শিখেছি। আমি মহারাজের সব সভাসদদের স্ত্রীদের অনুরোধ করছি, তারা যেন তাদের স্বামীকে এই পায়েস খাওয়ায়, তাহলেই তারা রান্নায় আমার থেকেও পারদর্শী হয়ে উঠবে। মনে রাখবেন, এই পায়েস হলো মন্ত্রপুত। এই যে মন্ত্রী মশাই, আসুন। সবার আগে আপনি খেয়ে দেখুন, মন্ত্র বলে রান্না শিখতে পারেন কিনা। না মানে আমাকে কেন? মানে আমি তো বলেই দিয়েছি যে পায়েস আমি খাই না। তুমি পায়েস খাও না? এই প্রথম শুনলাম। নাও, খেয়ে নাও, নইলে কিন্তু বাপের বাড়ি আমার আছেই, যাবো যে আর কিন্তু ফিরবো না। এসো, পায়েসটা লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও তো, দেখবে শুধু রান্না করতে ইচ্ছে করবে। মহারাজ, আপনিও বাদ যাবেন কেন? আসুন না, আপনিও পায়েস খান। ওরে বাবা রে, কি ঝাল! ঝাল রে, মরে গেলাম রে। চলে গেল চলে গেল চলে গেল। জল খাবো। কি ঝাল, কি ঝাল! ওরে বাবা রে, কি ঝাল! এই কেমন বুঝলেন? হ্যাঁ, গোপালের সঙ্গে চালাকি করা খুব সহজ কাজ নয়, বুঝলে? গোপাল সবার চাইতে বুদ্ধিমান, নইলে ধরে ফেললো কি করে? তুমি নুন আর আমি লঙ্কা মিশিয়ে ওর রান্না বানচাল করতে চেয়েছিলাম। গোপালের সঙ্গে আর বুদ্ধির লড়াইতে না যাওয়াই ভালো। তার মানে আপনারা সবাই মিলে গোপালের পেছনে লেগেছিলেন? তাহলে তো আপনাদের আর ছাড়াছাড়ি নেই, কালকে থেকে আপনাদের রান্না করতেই হবে। মহারাজ, আপনার কোনো ছাড় নেই। হায় হায় হায়, কি বিপদে পড়লাম! আর পারছি না, এভাবে গোপালের কাছে হেরে যেতে পারছি না। কিছুতেই একটাও গুলি নিশানায় লাগছে না। একটু গণনা করে দেখুন তো রাজজ্যোতিষী। দীর্ঘ কয়েক বছর ধরে কৃষ্ণনগরের ঘাড়ে চেপে আছে। নামবে কবে? সেটা গণনা করে দেখতে হবে। দেখবেন আর কবে? সবার হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেলে একটা প্রামাণিকের বেটা রাজসভায় আমাদের সাথে এক আসনে থাকে, বলতে কইতে লজ্জা। অনেকবার অনেক রকম ভাবেই তো গোপালকে অপদস্থ করা হয়েছে, কিন্তু সবটাই তো ফক্কা হয়েছে। এভাবে তো হাতে হাত ধরে চুপ করে বসে থাকতে পারবো না, এই কিছু একটা উপায় তো বের করতেই হবে। সেই উপায়টা কি সেটাই বোঝা যাচ্ছে না। এমন একটা উপায় যেটা গোপালকে এই কৃষ্ণনগর থেকে লজ্জায় পালাতে বাধ্য করবে। হ্যাঁ, ভাবছি, আপনারা ভাবুন। হ্যাঁ, ভাবুন ভাবুন।
উজির, মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকগুলো চিঠি পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, অনুদানের জন্য আবেদন করেছিল। হ্যাঁ, গত বছর খরাতে কৃষ্ণনগর খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষ্ণচন্দ্রকে এত্তেলা পাঠাও, আমি কৃষ্ণনগরে গিয়ে দুদিন থাকবো, আর ওখানে বসেই আমি অনুদানের অর্থ প্রদান করব। জো হুকুম জাহাপনা, আমি এখনই খবর পাঠাচ্ছি। তা রাজ্যের অবস্থা কিরকম নতুন মন্ত্রী? আগে মহারাজ, ওই যথাপূর্বং তথা পরম। মানেটা কি? আহা, একটু খোলসা করে বলো দেখি। মহারাজ, পূর্বে যা ছিল এখনো তাই আছে। তা পূর্বে কি ছিল আর এখন কি আছে সেটাই ঠিক করে বলতে বলেছি, সহজ কথায় বলো। মহারাজ, নতুন মন্ত্রী বোধহয় হেয়ালি ছাড়া কথা বলতে পারেন না। আসলে হেয়ালি বুঝতে গেলে যে আভিজাত্য লাগে সেটা তোমার মধ্যে যে একদমই নেই গোপাল। ওই আবার শুরু হলো, তোমাদের তো দেখি একেবারে সাপে নেউলে অবস্থা। আচ্ছা, সভার মধ্যে যদি এভাবে যুদ্ধ হয় তবে তো খুব মুশকিল নতুন মন্ত্রী। আমি দুঃখিত মহারাজ, এরপর থেকে আমি নিজেকে সংযত রাখবো। আসলে কি জানেন মহারাজ, ওই সোজা কথা সোজাভাবে বললে সময় বেঁচে যায়, রাজকার্যে গতি আসে। তা ঠিক কথাই বলেছ। তা হ্যাঁ নতুন মন্ত্রী, এক কথায় বলো তো, রাজ্য এখন কেমন? মানে রাজ্যের মানুষজন কি বলছে? ভয়ে বলবো না নির্ভয়ে? এটা কি একটা কথার উত্তর হলো নতুন মন্ত্রী মশাই? মহারাজ আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করতেন তবে আমি বলতাম ভালো নেই মহারাজ। গোপাল, তোমার কাজ হলো ভাঁড়ামো করা, মানে যেটা তুমি পারো। রাজসভার কাজে তোমাকে নাক গলাতে কে বলেছে? আগে রাজ্যতীষী, আমার নাকটা বড় পেয়ারা, কিছু খারাপ হলেই আগে থেকে ওই খারাপ গন্ধ পেতে থাকে। মহারাজ, নবাবের দূত নবাবের পত্র নিয়ে এসেছেন। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। হয়তো আমার পাঠানো পত্রের উত্তর দিয়েছেন স্বয়ং নবাব বাহাদুর। মহারাজের জয় হোক। বলো বলো, কি সংবাদ? এই নিন নবাব বাহাদুরের ইত্তেলা। দাদু, তুমি আজ বিশ্রাম নিয়ে কাল সকালে বরং মুর্শিদাবাদ যেও। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছা। শোনো সবাই, নবাব বাহাদুর আসছেন কৃষ্ণনগরে কাল রাতে। এ তো খুব ভালো কথা মহারাজ। হ্যাঁ, ভালো মানে এ ভালোর যে কোনো সীমা পরিসীমা নেই। তবে তো অনেক দায়িত্ব পড়ে গেল। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। সকাল থেকে রাতের আপ্যায়নের দায়িত্ব তাহলে কাকে 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 দেওয়া যায়? এই সময় আমার সভাকবি আর সেনাপতি দুজনেরই অসুখ। কি যে করি। মহারাজ, এই আপ্যায়নের দায়িত্ব গোপাল আর ভগবানের ওপর দিয়ে দিন। নবাব বাহাদুর গোপালকে পছন্দ করে, আর আমাদের নতুন মন্ত্রীর সাথেও আলাপটা হয়ে যাবে। রাজ্যতীষী গোপালকে লেজে গোবরে করার সুযোগ করে দিয়েছে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। রাজ্যতীষী ঠিক বলেছে, এই আপ্যায়নের পুরো দায়িত্ব নতুন মন্ত্রী আর গোপালের ওপর ছেড়ে দিলাম। এই নতুন মন্ত্রী, তুমি রাজি আছো তো? মহারাজ, আমার গোপালের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে কোনো অসুবিধা নেই। আমি প্রস্তুত। গোপালের মতো বিচক্ষণ বন্ধুকে যদি কাজে পাই তাহলে আমি ধন্য হব। ঠিক আছে, সকালে জল খাবার থেকে রাতের খাবারের দায়িত্ব আমি ভগবান আর গোপালের ওপর দিলাম। এবারে গোপালকে লেজে গোবরে করে নবাবের কাছে বেইজ্জত করতে হবে। কি গোপাল, তোমার কথা কিছু বলো। আমরা কাজটাকে একটু ভাগাভাগি করে নিই। কিরকম কিরকম? এই ধরুন, কেউ সকাল আর সন্ধ্যার জল খাবারের দায়িত্ব নিল, আর কেউ ওই মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্ব নিল। এক কাজে দুজনের না ঢোকাই ভালো মহারাজ, তাতে কাজের চেয়ে ঠোকাঠুকি বেশি হবে।
এটা গোপাল ভালো বলেছে, তবে তাই হোক। এই রে, ঘুরে গেল যে বিষয়টা। না, মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা আমার কাছেই রাখতে হবে। মহারাজ, আমি মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা নিলাম। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। বাহ বাহ বাহ, তাহলে তোমরা যে যার মতো আয়োজনে মেতে ওঠো। কোষাধ্যক্ষ তোমাদের হাতে অর্থ দিয়ে দিচ্ছে। মহারাজ, একটা নিবেদন আছে। বলছিলাম যে আমরা আমাদের মতো নবাবের আপ্যায়নের দায়িত্ব নিয়ে আগে নবাবকে খুশি করি। এখন আমাদের অর্থ সংকট চলছে, রাজার পাশে দাঁড়ানো রাজকর্মচারীর কর্তব্য। আপনি নবাবের কাছে অনুদান পেলে আমাদের দিয়ে দেবেন। কি নতুন মন্ত্রী মশাই, ঠিক বলিনি? সাধু সাধু, নতুন মন্ত্রী, তুমি কি বলো? প্রথম ধাক্কাটা বেশ জোরে দিল। আমিও ভগবান, হারবো না। হ্যাঁ মহারাজ, ওই গোপালের দূরদর্শিতার তুলনা নেই। আমার মনের কথাটাকে কিভাবে যে জানতে পারলো, আমিও ঠিক এটাই ভাবছিলাম। ফাঁদে পড়েছো বগা আমার, আমাকে ধাক্কা দেবে। তুমি এখনো আমাকে ঠিক চেনোনি। এবার দেখো তোমার কি হাল করি। দেখেছো কিরকম বজ্জাত মানুষ এই গোপাল, ও কিরকম তোমার ফাঁসিয়ে দিল। হ্যাঁ, ওইখান থেকে আবার আমাকে উঠতে হবে। হ্যাঁ, ও সত্যি মহা মৃত্যুঞ্জয় কবচ ধারণ করে আছে। আরে দাঁড়াও দাঁড়াও, ও একটা সুযোগ আমার হাতে তুলে দিয়েছে। সেটা হলো মহারাজের কাছে অর্থ সাহায্য না নিয়ে নবাবের জল খাবারের মতো বিষয় ও নিজে দেখবে। হ্যাঁ, ঠিক গোপাল ভেবেছে ও যেরকম জল খাবার খায় নবাবও সেরকমই খাবে। ও তো জানে না যে নবাবী চাল কাকে বলে, নবাবী ঢং কাকে বলে। ঠিক ঠিক, এই বিষয়টা তো দেখিনি। আমাকে ঠিক মতো মধ্যাহ্ন ভোজন আর রাতের নবাবী খানার ব্যবস্থা করতে হবে। নবাবের মন আমি ঠিক জয় করে নেব। ব্যাস, এইভাবে এগিয়ে যাও, জয় তোমার হবে। শুধু রান্নার পদগুলো ঠিক করে বানাতে বলো, তোমার জয় শুধু সময়ের অপেক্ষা করছে। শুধু আমার আর মহারাজের মুখ চেয়ে এই কাজ তোমাকে করে দিতে হবে ভোলা। এভাবে বলো না গোপাল দাদা, এভাবে বলো না। তুমি রসের যত মিষ্টি আছে সব রাখবে। নবাবের জলখাবার, নবাব যেন মিষ্টি খেয়ে মুগ্ধ হয়ে যান। তুমি তোমার সবটুকু দিয়ে মিষ্টি বানাও। যা খরচ হবে নবাব চলে গেলেই সব শোধ করে দেব। আগে নবাব খুশি হোক, তারপর যা হবার হবে। আচ্ছা বলো তো, কৃষ্ণনগরের সেরা জিনিস কি? আগে গোপাল। কি আবাদ, একদম সঠিক কথা বলেছো। ওই রকম একটা মানুষকে যদি আমি আমার দরবারে রাখতে পারতাম। যাক ও কথা। দূত, এই কৃষ্ণচন্দ্র খবর নিয়ে এসেছো? এসেছে জাহাপানা। ডাকো তাকে। প্রহরী, প্রহরী, দূতকে খবর দাও, নবাব বাহাদুর ডাকছেন। গিন্নি, আরে এই নাও গো বাজারের থলি, ইলিশ মাছ এনেছি, ডিম ভরা। ও মা, ইলিশ! কি ভাগ্য আমার! এবেলা ভাজা ইলিশের তেল দিয়ে মেখে এই ভাত খেয়ে রাজসভায় যাব। ওবেলা এসে ইলিশ ভাপা আর সর্ষে ইলিশ খাবো। ঠিক আছে ঠিক আছে, করে দেব, তবে পেটে সহ্য হবে তো। কেন কেন এই কথা বলছো কেন? না মানে মেঘে মেঘে যে বেলা হচ্ছে সে খবর আছে গো। এখন একটু জিভে লাগাম দাও। হ্যাঁ, ওই ওই ওই, বয়সের খোঁটা দিচ্ছ তো। একটা কথা বলি গিন্নি, বয়স বাড়াটা বয়সের ধর্ম। বয়স বাড়ুক, কিন্তু মনের বয়স যে কমছে। আরেকটা জিনিস বলতে দাও, ওই যে ডিম ভালো করে ভেজে টক দিয়ে রেঁধে রেখো। কতদিন খাইনি। চলি গিন্নি পুকুরে স্নান করতে। এই আয়োজন সম্পূর্ণ নতুন মন্ত্রী। বর্ধমান থেকে খুব ভালো পাচক এনেছি, আমার বাড়িতেই রান্না হবে। হ্যাঁ,
গোপালকে টেক্কা দিতে হবে কিন্তু। গোপাল আমার কাছে হেরে গেছে। ও কি জলখাবার খাওয়াবে কে জানে। মধ্যাহ্ন ভোজন যাতে ভালো হয় সেটাই আমাকে দেখতে হবে। হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি গোপালের ভবিষ্যতে একটা কালো গ্রহ খুব দ্রুত এগিয়ে আসছে। আনন্দ করো সবাই। তা খাদ্য তালিকা কিছু করেছেন নাকি নতুন মন্ত্রী মশাই? হ্যাঁ, সব বাদশাহী খানা, নানা স্বাদের। নবাব বাহাদুর খুশি হতে বাধ্য একেবারে। আজ রাতে 3 রকম মোগলাই খানা থাকবে। আজ রাত্রেই বিড়াল মেরে দেবেন নতুন মন্ত্রী। হ্যাঁ, কাল সকাল থেকে যেন নবাব আপনাকেই খোঁজে। কি হে নতুন মন্ত্রী, আজ রাতের আয়োজন সব ঠিক আছে তো? ভগবানে ভরসা রাখুন মহারাজ। ভগবানে অচলা বিশ্বাস আছে আমাদের। শুনে ভালো লাগলো মহারাজ। এ ভগবান ওপরে থাকেন, সবার ভগবান। আমি ওই ভগবানের কথা বলেছি। দারুণ বলেছো গোপাল। তবে আমাদের নতুন মন্ত্রীও কিন্তু খুব কাজের, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কাজের। তবে আমি ওনার কাজের বিচার করার কে? বিচার করবে প্রজারা। দাঁড়াও গোপাল, নবাবের কাছে তোমাকে আমি ছোট করে এই কৃষ্ণনগর ছাড়া যদি না করি তো আমার নাম ভগবান নয়। হ্যাঁ, তোমার সভাকবি কোথায় কৃষ্ণচন্দ্র? বিশ্রামে আছে নবাব বাহাদুর, খুবই অসুস্থ কিনা। আর কৃষ্ণনগরের শ্রেষ্ঠ রত্ন গোপাল কোথায়? এই যে নবাব বাহাদুর, আপনার সেবায় হাজির। নবাব বাহাদুর, এই আমার নতুন মন্ত্রী, নাম ভগবান। তাহলে তুমি ভগবানের উপরে অনেক নির্ভরশীল। তা একরকম বলতে পারেন। নবাব বাহাদুর, আজ রাতের খাবার আমার দায়িত্বে, আপনাকে খুশি করবে আশা করি। আজ রাতে আর গুরুপাক কিছু খাবো না, হালকা ফুলকা কিছু হবে। হালকা ফুলকা হবে নবাব বাহাদুর, আপনি বিশ্রাম করুন, আমি আপনার হালকা ফুলকা খাবারের ব্যবস্থা করছি। ব্যাস, মিটে গেল ঝামেলা। তাহলে প্রাসাদে চলুন, বিশ্রাম নিন এখন। চলো। এই নিন নবাব বাহাদুর। আহ, কি জিনিস এটা? এটাকে রসগোল্লা বলে। মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে। রাতে আর কিছু খাবার রুচবে না কৃষ্ণচন্দ্র, মুখেই অমৃতর স্বাদ নিয়েই সুখ নিদ্রায় যাব। যা পাওয়া, তাহলে আমার অত আয়োজনের কি হবে? নবাব বাহাদুর, রাতে মুরগ মুসাল্লাম আছে, দো পেঁয়াজা আছে। হ্যাঁ, ও তো রোজই খাই। না 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 না, আজ এই রসগোল্লার পর আর কিছু খেতে ভালো লাগছে না। আমাদের পেটও ভর্তি, মনও তৃপ্ত, এবার ঘুম আসছে। আপনাদের ঘর প্রস্তুত। নতুন মন্ত্রী, নবাব বাহাদুর আর উজিরের ঘরটা দেখিয়ে দাও। চলুন। ভোলা, তোমার মিষ্টির তো খুব প্রশংসা করলেন নবাব বাহাদুর। হ্যাঁ, তোমার মুখে এইটা শুনবো বলেই তো বসে আছি গো গোপাল দাদা। কাল ওই ছানা বড়া, মনোহরা আর ওই হিগের কচুরি আছে, আর ওই কালো জিরে দিয়ে হালকা ডাল, তারপর সরভাজা আর রসগোল্লা। সব লিখে রাখো ভোলা। এইসব নিয়ে তুমি কিচ্ছুটি ভেবো না গোপাল দাদা, কিচ্ছুটি ভেবো না। তুমি নবাব বাহাদুরকে খুশি করো, ব্যাস। দেশ বাঁচলে তো আমরাও বাঁচবো। ঠিক আছে, কাল সকালে গরুর গাড়ি পাঠিয়ে দেব, সাবধানে জিনিসগুলো পাঠাবে, কেমন? তুমি নিশ্চিন্তে যাও গোপাল দাদা। চলি ভোলা।
কোথা থেকে কি হলো? এইরকম যে হতে পারে সেটা ভাবতেও পারিনি। মহামৃত্যুঞ্জয় কবচ, ওকে হারানো দুঃসাধ্য। এই তো বললেন একটা কালো গ্রহ আসছে। দূর, আপনার গণনার উপর কোনো আস্থা নেই। না না, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার আজকের খাবারগুলোর কি হবে? আমরা খেয়ে নিই, খাবার নষ্ট করা উচিত নয়। ঘ্রাণে তো অর্ধেক পেট ভরেই গেছে, বাকিটা খেয়ে ভরাই। ও ভগবান, ভগবান রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। গিন্নি, একেই বলে কামারের এক ঘা। একটা সুযোগ পেয়েছি, মেরে দিয়েছি। নবাব খুশি, নবাব খুশি মানে মহারাজ খুশি, মহারাজ খুশি মানে সারা দেশ খুশি। যে নবাব বাহাদুর খুশি হলেন, তিনি তোমাকে কিছু পুরস্কার দেবেন না? এই দেখো গিন্নি, আমি ভোলা ময়রার ধার শোধ করে ওকে কিছু উপরি দিতে পারলে খুশি হব, ব্যাস। এবার কাল সকালে নবাব বাহাদুরকে এমন জল খাবার খাওয়াবো, মধ্যাহ্ন ভোজনের কথা ভুলেই যাবেন। আহ, কি সুন্দর, কি স্বাদ, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আজ সকালের খাবারটাও খুব বেশি হয়ে গেল। যা বলেছো উজির। এখনো শেষ হয়নি, রসগোল্লা আছে। রসগোল্লা? তাহলে এটা কি? এটা মনোহরা। কত মিষ্টি আছে, তবে রসগোল্লার তুলনা নেই। একটু শুধরে নি, কৃষ্ণনগরের ভোলা ময়রার রসগোল্লার তুলনা নেই। সব শেষ, আর কিচ্ছু হবে না। আমার ভুলে আমি হারলাম। ও আমাকে জল খাবারই মেরে দিল। নষ্ট হবে কেন, আমরা তো আছি। ভগবান, ভগবান। গোপাল, তুমি তো নবাবকে একেবারে তোমার ঝোলায় পুরে নিয়েছো। শোনো সবাই, নবাব বাহাদুর আমার আর্জি মেনে নিয়েছেন, উনি অনুদান দিয়ে দিয়েছেন। রাজকোষ এখন পূর্ণ, আর পুনর্বাসন দিয়ে দেব চাষিদের। গোপাল, তোমার জল খাবারের জন্য ভোলার কাছে যা যা ধার আছে তা মিটিয়ে দাও। কোষাধ্যক্ষ, বলুন মহারাজ, বলুন। তুমি গোপালের হাতে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। মহারাজ, রাজকোষের অর্থ রাজকোষেই থাকুক। নবাব বাহাদুর যদি খুশি হয়ে কিছু দেন, সেখান থেকে আমি ভোলার ধার মিটিয়ে দেব। কি কুছুটে বুদ্ধি, আবার মারলো। খুব শিক্ষা হলো আবার। গোপাল, তোমার তুলনা নেই। কৃষ্ণচন্দ্র, তোমার কাছে একটা চাওয়ার আছে। বলুন বলুন নবাব বাহাদুর। তোমাদের এই ভোলা ময়রাকে আমি নিয়ে যাব, ওখানে আমাদের কারিগরকে এই রসগোল্লা শিখিয়ে দেওয়ার পরই তবে ওকে ছাড়বো। এই রে, এই মাটি করেছে। ভোলা চলে গেলে তো আমরা কানা, এটাকে মেটাতে হবে। নবাব বাহাদুর, একটা আর্জি আছে যে। বলো বলো গোপাল, বলো। ওখানে গিয়ে শেখানোর চেয়ে এখানে এসে শেখাটা খুব দরকার। কেন কেন? আসলে যে মাটিতে যা হয়, এটা মাটিরই গুণ নবাব বাহাদুর। কেমন করে হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরুন এই আখ বলে একটা গাছ আছে, সেখান থেকে চিনি হয়, শ্যামলা গাইয়ের দুধ থেকে ছানা হয়, সেই শ্যামলা গাই কৃষ্ণনগরের ঘাস খায়। এই সব তো এই মাটিরই নবাব বাহাদুর। আর এর একটাও না থাকলে ওই রকম রসগোল্লা যে হবে না নবাব বাহাদুর। তাহলে উপায়? আমি তো রসগোল্লা ছাড়া থাকতে পারবো না। উপায় একটা আছে, আপনাকে প্রতিদিন
10 হাঁড়ি করে রসগোল্লা পাঠাবো। তাহলে তো কথাই নেই। তবুও আমি আমার এক কারিগরকে পাঠাবো। এই রসগোল্লা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। গোপাল, এই নাও, তোমার আপ্যায়নে খুশি হয়ে 2000 স্বর্ণ মুদ্রা দিলাম। আর এইটা আমার তরফ থেকে তোমাদের ভোলা ময়রাকে 1000 স্বর্ণ মুদ্রা খুশি হয়ে। তাহলে কৃষ্ণচন্দ্র, মনে থাকবে তো, প্রতিদিন 10 হাঁড়ি রসগোল্লা। আপনি মুর্শিদাবাদে পৌঁছন, দেখবেন রসগোল্লা ঠিক পৌঁছে গেছে। চলো উজির, এবার আমরা যাই। সব ভালো তার, শেষ ভালো যার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.